প্রাচীন মুনি ঋষিদের দেশ ভারতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হতো গুরুগৃহে। সংস্কৃত ভাষা ছিল শিক্ষার প্রধান মাধ্যম। ব্যাকরণ, ন্যায় ও দর্শন চর্চার অন্যতম কেন্দ্র ছিল বারাণসী কিংবা নবদ্বীপ। ব্রিটিশরা ভারতে নিজেদের শাসন কায়েম করার পর এদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিল। পাশ্চাত্য যুক্তিবাদ আর জ্ঞানের আলোকে দেশবাসীকে আলোকিত করার প্রথম দায়িত্ব নিয়েছিলেন রাজা রামমোহন রায়। ডেভিড হেয়ার আর রামমোহনের উদ্যোগে 1817 সালে শুরু হয়েছিল হিন্দু কলেজ। ইংরেজি শিক্ষার সুফল নিয়ে লর্ড আমহার্স্টকে জোরালো ভাষায় একটি চিঠিও লিখেছিলেন তিনি। এরপর ম্যাকলে ও বেন্টিঙ্ক শিক্ষা ব্যবস্থার যে আমূল সংস্কার এদেশে করলেন, তার ফলে জ্ঞান বিজ্ঞান চর্চার পথটি খুলে গেল। নবজাগরণের প্রথম আলো এসে পড়ল বাংলায়। একদিকে পরম্পরাবাহিত সংস্কৃত ভাষা শাস্ত্র, অন্যদিকে যুক্তিবাদী ইংরেজি শিক্ষা। এই দুয়ের মিলনে যে ভাবধারা জন্ম নিল, তার ফলেই বাংলা সাহিত্যে উদিত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুধুমাত্র একজন সাহিত্যিক নন, দেশে জাতীয়তাবাদী চেতনা তৈরির প্রথম পথিকৃৎ ছিলেন তিনি। 1838 খ্রিস্টাব্দের 26শে জুন কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্ম হয়। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং দুর্গা সুন্দরী দেবীর তৃতীয় সন্তান ছিলেন বঙ্কিম। ছোটবেলাটা কাঁঠালপাড়াতেই কাটিয়েছিলেন তিনি। তার জন্মের পরেই বাবা যাদবচন্দ্র সদ্য প্রমোশন পেয়ে মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টরের দায়িত্ব গ্রহণ করেন। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন বঙ্কিম। পাঠশালায় কোনোদিন যাননি তিনি। বাড়িতে গুরুমশাই রামপ্রাণ সরকারের কাছে তার অক্ষর পরিচয় হয়েছিল। শোনা যায় একদিনেই নাকি আস্ত বর্ণপরিচয় শেষ করে দিয়েছিলেন তিনি। খেলাধুলো তার কোনো কালেই পছন্দ ছিল না। শুধু তাস খেলতে ভালোবাসতেন ছেলেবেলা থেকেই, আর শখ ছিল বাগান করার। বঙ্কিমের জীবনে অবসর যাপনের একমাত্র উপায় ছিল বই পড়া। সারা জীবনে পাঠ্যপুস্তকের বাইরে অজস্র বই পড়েছেন তিনি। 6 বছর বয়সে বঙ্কিমচন্দ্র পিতার কর্মস্থল মেদিনীপুরে এসে প্রথম স্কুলে ভর্তি হন। এখানেও তিনি পড়াশোনায় নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। 1849 সালে বঙ্কিমচন্দ্র আবার ফিরে আসেন কাঁঠালপাড়ায়। শ্রীরাম ন্যায় বাগীশের কাছে টানা 4 বছর ধরে শিক্ষা নিলেন সংস্কৃতর। পড়ে ফেললেন কালিদাসের শকুন্তলা, মেঘদূত, কুমার সম্ভব কাব্য। বঙ্কিমচন্দ্র খুব ভালো আবৃত্তি করতেন। ভারতচন্দ্র রায় গুণাকরের বিদ্যাসুন্দর কাব্য এবং জয়দেবের গীতগোবিন্দর নানা পদ মাঝে মধ্যে শোনা যেত তার গলায়। পণ্ডিত হলধর তর্ক চূড়ামণি শোনাতেন মহাভারত। শ্রীকৃষ্ণের চরিত্রের নানা দিক তুলে ধরতেন বঙ্কিমের কাছে। এই শিক্ষা পরে উঠে এসেছে বঙ্কিমের নানা রচনায়। সেই সময় সংস্কৃত চর্চা একটা বড় ভূমিকা ছিল। বঙ্কিমের সমস্ত রচনায় সেই সংস্কৃতের প্রাধান্য বিপুল, এবং বন্দে মাতরম গানেও সেই সংস্কৃতের প্রভাব খুব বেশি। একদিকে তিনি যেমন বেদ, বেদান্ত, উপনিষদ সমস্ত পড়েছেন। সেটা আমরা যখন দেখতে পাই বঙ্কিমচন্দ্র শ্রীমদ্ ভাগবত রচনা করছেন, প্রাচীন ভারতের ঐতিহ্যকে আবিষ্কার করতে চেষ্টা করছেন। প্রাচীন ভারতের যে সত্য, প্রাচীন হিন্দু ধর্মের যে আদর্শ, তাকে খুঁজতে চেষ্টা করছে। আর আরেকদিকে বারবার তিনি ইংরেজি জ্ঞানচর্চার প্রতি আগ্রহ প্রকাশ করছেন। 1849 সালে হুগলি মহসিন কলেজে ভর্তি হন তিনি। বঙ্কিমের কাব্যচর্চা শুরু এই সময় থেকেই। ঈশ্বরগুপ্ত ছিলেন তখনকার বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী মহারথী। সংবাদ প্রভাকর নামের পত্রিকাটি ছিল তাঁর জয়রথ।
বঙ্কিমচন্দ্র ঈশ্বর গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। 15-16 বছর বয়স পর্যন্ত তাঁর অসংখ্য কবিতা ও সামান্য কিছু গদ্য সংবাদ প্রভাকরে প্রকাশিত হয়েছিল। 1856 সালে সিনিয়র বৃত্তি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন করলেন বঙ্কিম। ভর্তি হলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। এরপর 1857 সাল জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়। কিছুদিন পরেই গোটা ভারতবর্ষ কেঁপে উঠল সিপাহী বিদ্রোহের আন্দোলনে। এই অস্থির সময়ের মধ্যেই বিজ্ঞপ্তি বেরোল বিএ পরীক্ষার। সময় মাত্র 2 মাস। 13 জন পরীক্ষার্থীর মধ্যে 10 জন পরীক্ষা দিলেন। ডিগ্রি পেলেন 2 জন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর যদুনাথ বসু। বঙ্কিম সেকেন্ড ডিভিশনে পাশ করলেও প্রথম হলেন, যদিও 7 নম্বর গ্রেস দিতে হল পরীক্ষকদের। পরীক্ষায় সংস্কৃত ভাষার পরীক্ষক ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাত্র 20 বছর বয়সে পিতার আদেশে ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মভার গ্রহণ করলেন বঙ্কিম। এরপর প্রায় 30 বছর নিষ্ঠার সঙ্গে এই কাজ করেছেন তিনি। বদলি হয়েছেন একাধিক জায়গায়। বঙ্কিমের প্রথম কর্মস্থল ছিল যশোর। সেই আমলে কাঁঠালপাড়া থেকে যশোর যাওয়া মানে 3-4 দিনের পথশ্রম। 2 বছর পর বদলি হয়ে গেলেন মেদিনীপুরের নাগুয়া নামের এক সমুদ্র তীরবর্তী জায়গায়। এখানেই বঙ্কিমচন্দ্র দেখেছিলেন সেই কাপালিককে। কয়েক বছর পরেই যে ফিরে আসে ভয়ানক রূপ ধারণ করে বিখ্যাত কপালকুণ্ডলা উপন্যাসে। তারপর বদলি হলেন খুলনায়। এই সময় তাঁর প্রথমা পত্নীর মৃত্যু হয়। এর প্রায় 8 মাস পরে রাজলক্ষ্মী দেবীর সঙ্গে বিবাহ হয় বঙ্কিমচন্দ্রের। বঙ্কিমের জীবনে অসম্ভব প্রভাব ফেলেছিলেন রাজলক্ষ্মী দেবী। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র আমাদের কাছে যতটা পরিচিত, প্রশাসক বঙ্কিম ততখানি নন। খুলনায় থাকার সময়ই নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন বঙ্কিম। খুলনাতে তিনি টক্কর দিলেন এক নীলকর সাহেবের সঙ্গে, তার নাম মোরেল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণে আমরা যেমন দেখেছি, বেশিরভাগ নীলকরদের মতোই উদ্ধত, অসহিষ্ণু, কাউকে কেয়ার করব না এবং প্রজাদের ওপর যথেষ্ট অত্যাচার করব, এইরকম মনোভাবের ছিলেন, যাকে একেবারে চারিত্রিক বৈশিষ্ট্যের নীলকর বলা যায়। তো তিনি নিজের নামে একটা গ্রাম স্থাপন করেছিলেন মোরেলগঞ্জ বলে, এবং সেখানে তিনি যথেষ্ট লুটপাট ডাকাতি করে বেড়াতেন। প্রজারা বঙ্কিমচন্দ্রের কাছে এই খবরটা দিল। শোনার পর তিনি নিজে পুলিশ পাঠিয়ে, ডেপুটি ম্যাজিস্ট্রেটের পুলিশ পাঠিয়ে একে দমন করতে পাঠালেন। কিন্তু এরা আগে থেকে খবর পেয়ে পালিয়ে গেল মোরেল এবং তার বাহিনী। কিন্তু বিচারাধীন করা সম্ভব হয়নি বঙ্কিমচন্দ্রের পক্ষে। কিন্তু নীলকর এই বিশেষ করে মোরেলের অত্যাচার তিনি দমন করতে পেরেছিলেন এবং খুলনার ওই গ্রামগুলোতে শান্তি ফিরে এসেছিল। এটা পরে তার ইংরেজ ওপরওয়ালারা, বাকল্যান্ড বলে একজন, যেমন তারা সকলে স্বীকার করেছেন যে বঙ্কিমচন্দ্রের শাসনকালে, প্রশাসনকালে খুলনা, নদিয়া এই সমস্ত অঞ্চলে বেশ অবিমিশ্র শান্তি ফিরে এসেছিল। এরপর বদলি হয়ে গিয়েছিলেন বারুইপুরে। সেখানেও সাইক্লোনের পীড়িত প্রজাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। একজন কঠোর প্রশাসক হিসেবে বঙ্কিম প্রয়োজনে তার রাজদণ্ড তুলে নিয়েছেন, একই সাথে পালন করেছেন স্রষ্টার ভূমিকাও। বঙ্কিমের প্রথম উপন্যাসটি ছিল রাজমোহনস ওয়াইফ। ভাষা ইংরেজি, বিষয়বস্তু বাঙালির জীবন থেকেই নেওয়া। সেই একটা যুগ ছিল, তখন প্রাথমিকভাবে শিক্ষিত বাঙালির মনে ইংরেজির প্রতি একটা তীব্র আকর্ষণ জাগত। মনে হতো
যে ইংরেজিতেই যদি লিখি তবেই আমি প্রকৃত পাঠক পাব, কারণ তখনও এই বঙ্গদেশে কোনো উন্নত মানের সাহিত্য সৃষ্টি হয়নি। বঙ্কিম তারপরেই ভেবেছিলেন আমাদেরই বাংলা ভাষার মাধ্যমে সাহিত্য সৃষ্টি করতে হবে। একজন সার্থক ঔপন্যাসিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটল দুর্গেশ নন্দিনী লেখার মাধ্যমে। রামমোহন যে ভাষায় আদি কাঠামো তৈরি করেছিলেন, বিদ্যাসাগর যে কাঠামোতে রক্তমাংস প্রদান করেছিলেন, তাতে এক অপার্থিব লাবণ্যের সঞ্চার ঘটালেন বঙ্কিম। দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্য দিয়ে বঙ্কিম বাংলা গদ্য সাহিত্যকে রাতারাতি সাবালক করে তুললেন। পাঠান ও মুঘলের দ্বন্দ্বের পটভূমিকায় ফুটে উঠল শাশ্বত নরনারীর চিরন্তন হৃদয়ের বৃত্তান্ত। দুর্গেশ নন্দিনীর যে আখ্যান, তাতে প্রথম প্রেমের কথা এলো। আমার মনে হয় যে নরনারীর প্রেমের কথা, তার জটিলতা, তার নিরসন, এই সমস্ত এলো, এবং ফলে একটি প্রথম উপন্যাসের স্বাদ, একটি সর্বাঙ্গ সুন্দর সুগঠিত আখ্যান, তা বাঙালি পাঠককে উপহার দিল চমৎকার ভাষায়। সংস্কৃতকে মাথায় রেখে তার রসে জারিত হয়ে তিনি যে উপন্যাস শুরু করলেন লিখতে, প্রোজ রোমান্স যাকে বলবো আমরা, সেই প্রোজ রোমান্স কিন্তু সংস্কৃত প্রোজ রোমান্স থেকে খুব দূরবর্তী নয়, অথচ তাতে আশ্চর্যভাবে মিশিয়ে দিয়েছেন তার ইউরোপীয় সাহিত্য, ইউরোপীয় ক্লাসিক্স পড়ার অভিজ্ঞতা। তাও বিজারিত হয়ে একসঙ্গে এক অভিনব রূপে জন্ম নিল নব্য ভারতের প্রোজ রোমান্স হিসেবে, এবং সৌভাগ্যক্রমে তার সূচনা হলো আমাদেরই বাংলা ভাষায়। এরপরই প্রকাশিত হল কপালকুণ্ডলা, যাতে ফিরে এসেছিল মেদিনীপুরের স্মৃতি। এরপর আর কখনো বাংলা সাহিত্যকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর বঙ্কিম লিখলেন মৃণালিনী। সামাজিক গল্পের ঊর্ধ্বে গিয়ে বঙ্কিমের জাতীয়তাবাদী চিন্তার সূচনা প্রথম দেখা যায় এই উপন্যাসটিতেই। মৃণালিনী উপন্যাসের চতুর্থ খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ বোধহয়, তাতে শেষে বখতিয়ার খিলজির বাংলা জয়ের কথা ছিল। ওই যে বলা হয় যে 17 জন ঘোড়সওয়ার নিয়ে নবদ্বীপ দখল করেছিল, বঙ্কিমচন্দ্র সেই গল্পটা একটু অন্যভাবে লিখেছিলেন, এবং তার শেষে তিনি বলেন যে সেই রাত্রে 20,000 সৈন্য এসে তারা নবদ্বীপ দখল করলো, নবদ্বীপ পরাজিত হলো, সূর্য অস্তে গেল, আর কি কখনো উদিত হবে না? তিনি বঙ্কিমচন্দ্র এই প্রশ্নটা করছেন, এবং শেষে একটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছেন এই বাক্যে যে উদয় অস্ত তো স্বাভাবিক নিয়ম, অর্থাৎ অস্ত হলো কিন্তু উদয় হতেও পারে। 1873 সালের 15 ডিসেম্বর বঙ্কিমচন্দ্র তখন বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়েছেন। তিনি পালকি চড়ে স্কোয়ারফিল্ড মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাঠে চলছিল সাহেবদের ক্রিকেট ম্যাচ। কর্নেল ডফিন নামের এক ব্রিটিশ সাহেব বঙ্কিমচন্দ্রের পালকি আটকে তাকে নামিয়ে দেন এবং প্রকাশ্যে অপমান করেন। এরপর বঙ্কিম সরাসরি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে দেন। বহরমপুরের সমস্ত উকিল বঙ্কিমের পক্ষ নিয়েছিলেন। শেষ পর্যন্ত বিচারকের মধ্যস্থতায় ডফিন বঙ্কিমের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। এই সাদা চামড়ার মানুষদের সঙ্গে টক্কর, এবং তিনি মাথা নোয়াতে রাজি হননি। 1873 এই ঘটনাটা, এই ডফিন সাহেবের সঙ্গে ঘটনাটা হতে পারে যে তার দেশপ্রেমকে আরও বেশি ঘন এবং তীব্র করেছিল, এবং বন্দে মাতরম রচনার পেছনে একটা প্রেরণা হিসেবে কাজ করেছিল। বিদেশি শাসকদের অধীনে পরাধীন ভারতবাসীর অন্তরের জ্বালা মনে প্রাণে অনুভব করতে পারছিলেন বঙ্কিমচন্দ্র। খোঁজ করছিলেন সেই অমোঘ মন্ত্রের, যা একত্রিত করবে কোটি কোটি ভারতবাসীর অন্তরাত্মা। এভাবেই তৈরি হয় বন্দে মাতরমের পটভূমি। কথিত আছে
1874 সালে মাঘী পূর্ণিমার এক রাতে রচনা করেন সেই মহাস্তোত্র, পরে যা হয়ে ওঠে আগামী দিনের জাতীয় স্লোগান। সালের 7ই নভেম্বর বঙ্গদর্শন পত্রিকার একটি সংখ্যায় প্রথম প্রকাশিত হয় বন্দে মাতরম। এরপর আনন্দমঠ উপন্যাসের একটি অংশ হিসেবে সংকলিত হয় বন্দে মাতরম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর দুর্ভিক্ষ পীড়িত বাংলায় 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত হয় এই উপন্যাসটি। এখানে তিনি মাতৃমুক্তি যজ্ঞে নিবেদিত প্রাণ একদল রাজনৈতিক সন্ন্যাসীর কথা বলেন। সন্তান দল নামে পরিচিত এই সন্ন্যাসীদের এক হাতে ছিল মায়ের ফুল এবং অন্য হাতে অস্ত্র। এই সন্ন্যাসীদের কণ্ঠে ধ্বনিত হয় বন্দে মাতরম। জন্মভূমিকে মা হিসেবে কল্পনা করে দেশ ও মাতৃকার হৃত গৌরব ফিরিয়ে দিতে তারা বদ্ধপরিকর। আনন্দমঠকে তো পৃথিবী জানে প্রধানত ভারতের ন্যাশনাল সং বন্দে মাতরম এই স্তোত্রের জন্যে। এই স্তোত্রের জন্যেই সম্ভবত বঙ্কিমের ঋষি উপাধি লাভ হয়েছিল, কারণ এ এমন এক মন্ত্র যা শত উদ্ভাসিত হয়। এরকম রচনাকেই মন্ত্র বলা হয়। সন্দেহ নেই বন্দে মাতরম এরকমই একটি মন্ত্র। দেশকে মা হিসেবে বন্দনা করার পদ্ধতি এর আগে আমাদের দেশে ছিল না। বঙ্কিম ভগীরথের মতো দেশ ও মাতৃকাকে পূজার ধারাটি ভারতবর্ষে নিয়ে এসেছিলেন। পরাধীন দেশবাসীর কাছে বিদ্রোহের বাণী মূর্তি হয়ে এসেছিল বন্দে মাতরম। 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে স্বদেশী আন্দোলনের সময় রাজনৈতিক স্লোগানের রূপ নেয় বন্দে মাতরম। 1906 সালে বিপিনচন্দ্র পাল এবং ঋষি অরবিন্দ এই নামে একটি জাতীয়তাবাদী পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। এরপর দেশে এবং বিদেশে ব্রিটিশ বিরোধী স্লোগানের নাম হয়ে ওঠে বন্দে মাতরম, বন্দে মাতরম। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি থেকে শুরু করে শত শত তরুণ তরুণী বন্দে মাতরম স্লোগান দিতে দিতে দেশের জন্য প্রাণ বিসর্জন দেন। সাহিত্য সম্রাটের যে যাত্রা শুরু হয়েছিল দুর্গেশ নন্দিনী দিয়ে, তা থেমেছিল সীতারামে পৌঁছে। বঙ্কিম রাজসিংহর মতো প্রকৃত ঐতিহাসিক উপন্যাস লিখেছেন। কৃষ্ণকান্তের উইল বা বৃষবৃক্ষের মতো প্রকৃত সামাজিক উপন্যাস রচনা করেছেন। বঙ্কিম তার লেখা 14টি উপন্যাসের বাইরেও আশ্চর্য প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন তার লেখা অবিশ্বাস্য সব প্রবন্ধে। এই প্রবন্ধগুলির প্রধান বাহন ছিল তার নিজেরই সৃষ্ট সুবিখ্যাত সাহিত্যপত্র বঙ্গদর্শন। 1872 খ্রিস্টাব্দে বঙ্কিম মূলত তার পরিবারের অন্য সদস্যদের সাহায্য নিয়ে প্রকাশ করেন বঙ্গদর্শন। এর সম্পাদক ছিলেন তিনি নিজে। স্বয়ং রবীন্দ্রনাথের ভাষায়, অবশেষে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয়ে একেবারে লুঠ করিয়া লইল। বঙ্গদর্শনের লক্ষ্যটা ছিল অনেক রকমের। বঙ্গদর্শনের প্রথম সম্পাদকীয়টা যদি পড়া যায় তাহলে আমরা লক্ষ্য করব বঙ্কিমচন্দ্র ভাবছেন সাধারণ মানুষের কথা, আলোচনা করছেন মেকলের শিক্ষানীতি নিয়ে, যে ইংরেজি শেখানো হচ্ছে, ইংরেজিতে স্কুল কলেজ সমস্তই চলছে, কারণ বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে 1857-তে 15 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলগুলোতে ইংরেজি চলছে। তাতে বলছেন একদল বাবু শ্রেণী তৈরি হচ্ছে। এই বাবু শ্রেণী
গরিবের দুঃখ বোঝে না, অশিক্ষিত বাঙালির দুঃখ বোঝে না, এই যে একটা শ্রেণীভেদ তৈরি হয়েছে, এইটি নিয়ে তার প্রথম কথা বঙ্গদর্শনের প্রথম সম্পাদকীয়তে। এমনকি দেশপ্রেমের কথাও এসছে, বিশেষ করে বঙ্কিমচন্দ্রের লেখা, কমলাকান্তের লেখাগুলো বেরোচ্ছে বঙ্গদর্শনে। এবং ওই বন্দে মাতরম গানটির একটু আগে কমলাকান্তের একটি সিরিজ বেরিয়েছিল, বোধহয় 11 নম্বর কমলাকান্ত, আচ্ছা আমার দুর্গোৎসব বলে একটি লেখা প্রকাশিত হয়েছিল। এবং সে আমার দুর্গোৎসব আবেগময় গদ্য, মায়ের দুর্গোৎসবের কথা, সে আবেগময় গদ্য, তাতে বলা যায় যে বন্দে মাতরম গানের কথাগুলো আগেই গদ্য হিসেবে এসেছিল। কাজেই বঙ্গদর্শন পত্রিকাটি শুধু সাহিত্যের পত্রিকা, শুধু বিনোদনের পত্রিকা ছিল না, বাঙালিকে সব রকমের সাংস্কৃতিক, খানিকটা রাজনৈতিক শিক্ষা দেওয়ার জন্যে বঙ্গদর্শন পরিচালিত হয়েছিল। দেশকে ভালোবেসেছিলেন বলেই তিনি তার পত্রিকার নাম দিয়েছিলেন বঙ্গদর্শন। ওই সংকীর্ণ মনা জাতীয়তাবাদের মানুষ ছিলেন না, তাই তার এই আনন্দমঠ বলি বা তার সমস্ত রচনা বলি বা কমলাকান্তের দপ্তরে যে লেখাগুলি বলি, বঙ্কিম প্রাণিত করেছিলেন। বঙ্কিমচন্দ্র লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র সংকলনের প্রবন্ধগুলির অধিকাংশই প্রথমে প্রকাশ করেছিলেন এই বঙ্গদর্শন পত্রিকায়। এছাড়াও সমমনস্ক অনেক প্রাবন্ধিককে তিনি টেনে এনেছিলেন সাহিত্যের আঙিনায়, যাঁদের মধ্যে রয়েছেন প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যোগেশচন্দ্র বিদ্যাভূষণ, জগদীশনাথ রায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখেরা। বঙ্কিমের ঐতিহাসিক উপন্যাসের ধারাটি রবীন্দ্রনাথ শরদিন্দু হয়ে একেবারে আজকের দিনের সাহিত্যিকদের মধ্যেও সমান জীবন্ত। রবীন্দ্রনাথের বউ ঠাকুরানীর হাট বা শরদিন্দুর তুঙ্গভদ্রার তীরে পড়লে সন্দেহ থাকে না রাজসিংহ এদের সকলের পূর্বসূরি। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনটি এখন একটি মিউজিয়াম এবং গবেষণা কেন্দ্রের রূপ নিয়েছে। এখানে সযত্নে রয়েছে বঙ্কিমচন্দ্রের পরিধেয় শাল, পাগড়ি, লেখার টেবিল, চিঠিপত্র এবং বহু মূল্যবান বই এবং পুঁথিপত্র। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে নবজাগরণ পর্বে এই ঘরটি হয়ে উঠেছিল বাংলা রেনেসার অন্যতম কেন্দ্রবিন্দু। এবং বঙ্গদর্শন পত্রিকা যে সময় বেরোচ্ছে সেই সময় ছুটির দিনে বঙ্কিমচন্দ্র এই ঘরে বসে সেই সাহিত্য সভাটা আয়োজন করতেন, যেখানে ঘরে ফরাস পাতা, দেওয়ালের গায়ে ছোট ছোট তাকিয়া, কুশন, চেয়ার, বঙ্কিমচন্দ্র মাঝখানে বসে আছেন, তাকে ঘিরে সেই নক্ষত্র সমাবেশ। এবং ভারতবর্ষে যখন বঙ্গভঙ্গ আন্দোলন, বিরোধী আন্দোলন চলছে, সেই 1905 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেই সময় বিপ্লবীদের কাছে এটা হয়ে উঠেছিল তীর্থক্ষেত্র। বঙ্কিমচন্দ্র তাঁর শেষ জীবন অতিবাহিত করেছিলেন মহানগরী কলকাতায় কলেজ স্ট্রিটের কাছে প্রতাপ চ্যাটার্জি লেনের একটি বাড়িতে। এখানেই 1894 সালের 8ই এপ্রিল 55 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এই বাড়িটি সংস্কার করে এখন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি গ্রন্থাগার খোলা হয়েছে। বঙ্কিমচন্দ্র তার শেষ উপন্যাসটি লেখেন আজ থেকে প্রায় 138 বছর আগে, কিন্তু আজকের যুগে মনোরঞ্জনের মূল ধারাতেও অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধার মতো এগিয়ে চলেছেন বঙ্কিম। শুধু কপালকুণ্ডলা অবলম্বনেই তৈরি হয়েছে 4টি সিনেমা, 1929, 1933, 1952 এবং 1983 খ্রিস্টাব্দে। আনন্দমঠ অবলম্বনে বাংলায় 1951
এবং হিন্দিতে 1952 সালে তৈরি হয়েছিল অসম্ভব জনপ্রিয় দুটি সিনেমা। এর মধ্যে হেমেন গুপ্ত পরিচালিত হিন্দি চলচ্চিত্রেই হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকর এবং স্বয়ং হেমন্তর কণ্ঠে গাওয়া বন্দে মাতরম আজও প্রবাদ প্রতিম জনপ্রিয়তা রক্ষা করে চলেছে। দেবী চৌধুরানী অবলম্বনে সিনেমা তৈরি হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। তাতে প্রফুল্লর ভূমিকায় অভিনয় করেছিলেন স্বয়ং সুচিত্রা সেন। সময়ের ব্যবধান লক্ষ্য করলেই বোঝা যায় মহাকালের সামনেও নতজানু হতে হয়নি বঙ্কিমকে। চলচ্চিত্র ছাড়াও নানা অডিও ভিজুয়াল মাধ্যমে এখনো সমান জনপ্রিয় তার লেখা কাহিনীগুলি। কমলাকান্তের দপ্তর যাঁরা পড়েছেন তারা জানেন বঙ্কিমচন্দ্রই আমাদের দেশকে মা বলে ডাকতে শিখিয়েছিলেন। তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, দেশ ও মাতৃকার স্বপ্ন। দশভুজ দশ দিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত। পদতলে শত্রু বিমর্দিত, পদাশ্রিত বীর ও কেশরী শত্রু নিপীড়নে নিযুক্ত। নমো নমঃ। भूतपते नायक नाटिक नाट्य सुगान रते। जय जय